ফুটবল মানেই শুধু খেলা নয়, এটা একটা আবেগ, এটা একটা স্বপ্ন। আর যে স্বপ্ন ছড়িয়ে বেড়াতো আমাদের এই ময়দানে। ময়দানে একটা সময় ছিল ঘাসের উপরে শুধু বল গড়াতো না, গড়াতো অনেক স্বপ্ন আর লড়াইয়ের ইতিহাস, আর রইতো কিংবদন্তিদের পায়ের ছাপ। আজকের ময়দান একটু বদলেছে, এসেছে প্রফেশনালিজম, বেড়েছে কর্পোরেটদের গুরুত্ব, কিন্তু স্টেডিয়ামের সেই উন্মাদনা তা কিন্তু আজও বদলায়নি। দর্শকদের চিৎকার তা কিন্তু আজ সমানভাবে রয়ে গেছে। ডার্বি ম্যাচ হোক কিংবা দুই প্রধানের কোনো খেলা, আজও সমানভাবে দর্শকরা আবেগে গা ভাসিয়ে দেন। তাই সেই কথাকেই মাথায় রেখে ইনফোপালস বেঙ্গলের স্পোর্টস পালস সেগমেন্টে আমাদের নতুন সিরিজ ময়দানের একাল সেকাল। ময়দানের ঘাসে যিনি ছিলেন রক্ষণভাগের অদম্য প্রাচীর, সেই সুব্রত ভট্টাচার্য শুধু একজন সফল ফুটবলার নন, তিনি এক যুগের প্রতীক। মোহনবাগানের জার্সিতে অসংখ্য স্মরণীয় লড়াই, ডার্বির উত্তাপ, ট্রফি জয়ের গৌরব, সবকিছুর মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন ভরসার আরেক নাম। খেলা ছাড়ার পরেও থেমে থাকেননি তিনি। কোচ হিসাবে নতুন প্রজন্মকে শিখিয়েছেন শৃঙ্খলা, লড়াইয়ের মানসিকতা আর ক্লাবের জন্য খেলতে জানার আসল অর্থ। খেলোয়াড় হিসাবে তিনি যেমন রক্ষণ সামলেছেন, তেমনি কোচ হিসাবে গড়েছেন ভবিষ্যতের ফুটবলার। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিন প্রধানেই তিনি দাপটের সঙ্গে কোচিং করিয়েছেন, এনে দিয়েছেন সাফল্য। ময়দানের ইতিহাসের সঙ্গে তাই জড়িয়ে আছে তার নাম, সেটা একালেও এবং সেকালেও। আমাদের কিছু খেলোয়াড় ছিল ৭৪ সালে, যে ছবি এখানে আছে। ৭৪ সালে ওই খেলোয়াড়রা ৭৪-৭৫ খেলার পরে ৭৬-এ আমরা সাকসেস পাই, সাফল্য পাই। আমরা খেলেছিলাম ৬টা ট্রফি, তার মধ্যে ৫টা ট্রফি আমরা জিতেছিলাম। এটা মন মানে একটা সাফল্য, যে সাফল্য আমাদেরকে এত দূর নিয়ে এসেছে। বিদেশভূষণ আমার চেয়ে বড় প্লেয়ার নাকি? না না, বড় প্লেয়ার না আপনি। এটা ভালো দিয়েছে। ৭৭-এ আমি ৭৭-এ ক্যাপ্টেন ছিলাম। ৭৭-এ আমরা ট্রিপল কাউন্ট হয়েছিলাম। হ্যাঁ, আমার ট্রিপল কাউন্ট হয়েছিল, মানে রোবাস, ডুরান্ড, আইপিএসএল তিনটেই জিতেছিলাম। কিন্তু ৭৭-এ আমরা লিগটা পাইনি, লিগটা ইস্টবেঙ্গল পেয়েছি। আর আমি তো বলছি, আমি কোনো সময় কোনো বার্গেনিং করতে পারিনি, কোনোদিনই করিনি মোহনবাগান ক্লাবের থেকে। সুতরাং আমরা খেলে গেছি একই ক্লাবে, আমি ক্লাবও ছাড়িনি কোনোদিন। অনেকে ক্লাব ছেড়েছে, আমি ক্লাব ছাড়িনি। ক্লাব ছাড়িনি এই কারণেই যে একটা ক্লাবে প্রতিষ্ঠা দিয়েছে আমাকে, এই ক্লাবেই খেলা শেষ করবো। এই এখন আমরা ভাবি যে আমরা একটু বোকা ছিলাম। আমার মোহনবাগান ক্লাবে আমি ৭৭ সালে সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার, কলকাতা লিগের বেস্ট প্লেয়ার আমি কিন্তু ৭৮-এ সেই টাকা পাইনি। আমি চাইও নি, দেয়ও নি না যে আমি কম টাকা পাচ্ছি, কম দিচ্ছে আমাকে। আমরা ভাবতাম না, আমরা ভাবতাম ক্লাবের হয়ে খেলছি, মোহনবাগান ক্লাবের হয়ে খেলছি, মোহনবাগানকে যেতে হবে। এই যে এত সাপোর্টার আছে মোহনবাগান ক্লাবের গ্যালারিতে ভর্তি, এদেরকে হাসি মুখে আমরা দেখতে চাই। যে খেলোয়াড়রা এখনকার দিনে আসছে, বাঙালি খেলোয়াড়রা, তাদের মধ্যে বোধহয় প্রতিভার অভাব আছে। আমি জানি না, আমি তো মাঠে যাইনি, আমাকে ডাকেও না এরা। আমি ভারতবর্ষের ফুটবলে আমার চেয়ে বেশি টুর্নামেন্ট কেউ পায়নি। এই আজকে ১৩৫ বছরের ইতিহাসে যদি খুঁজে দেখো, আমার চেয়ে বেশি ট্রফি কেউ পায়নি, কিন্তু আমাকে সবচেয়ে বেশি বঞ্চিত করেছে। কখনো আমার ইন্ডিয়া টিম কোনো কোচিং এর জন্য ডাকেনি। নমস্কার, আপনাদের সামনে উপস্থিত কিংবদন্তি খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য। আজ আমরা পেয়ে খুবই খুশি। সুব্রতদা, নমস্কার। সুব্রতদা, আপনাকে স্বাগতম আমাদের ইনফোপালস বেঙ্গলে। সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। প্রথমবার ময়দানে খেলতে নামার সময় যে অনুভূতিটা আপনার ছিল, সেটা কি আজও মনে পড়ে সেই মুহূর্তটা? না, মনে তো পড়ে যায়। আমার খুব দারিদ্রতার জায়গা থেকে এসেছি তো, এবং ঘরের মাঠে প্রথম কবে এসছি, আমি ১৯৬৮ সালের ১৬ই এপ্রিল এসছি, যার জন্য আমি ১৬ নম্বর জার্সি পরতাম। ১৬ই এপ্রিল এসছি। প্রথম আমি বালি প্রতিভায় খেলেছি। না, প্রথম আমি ইস্টবেঙ্গল জুনিয়রে ছিলাম, ওখান থেকে আমি বালি প্রতিভায় গেছিলাম। সুতরাং বালি প্রতিভায় যাওয়ার পরে তখন বালি প্রতিভা ফার্স্ট ডিভিশন ফুটবল খেলছি ঘরের মাঠে। সুতরাং আমি ওদের সাথে খেলতে শুরু করলাম। এবার খেলার মধ্যে দিয়ে যার দাপট আছে, যার দক্ষতা আছে, যার স্কিল আছে, সে দাঁড়িয়ে যায়। আমার কথা হচ্ছে আমাদের মানসিকতা। আমরা তো জেলা থেকে এসছি, আমরা থাকতাম তখন আমি শ্যামনগরে। শ্যামনগর থেকে অনেক বড় প্লেয়ার এসছে, মহাবীর প্রসাদ, কেষ্ট পাল, অশোক ব্যানার্জি,
অনেক বড় প্লেয়াররা ওখানে খেলেছি, আমরাও খেলেছি ওনাদের সাথে, আমরা খেলা দেখতে যেতাম, পরে খেলেছি। তো খেলার মধ্যে দিয়ে আমি যখন বালিপ্রতিভায় গেলাম তখন সেখানে নীলেশ সরকার ছিল, নীলেশ দা বড় প্লেয়ার ছিল। তো সব মিলিয়ে বালিপ্রতিভা থেকে আসছে, বালিপ্রতিভা 2 বছর, বালিপ্রতিভা 2 বছর আমি খেললাম বিএনআরে। বালিপ্রতিভা থেকে আমার বিএনআরে চাকরি দিল আমাকে, ওই বিএনআর চাকরি দেওয়াতে বিএনআর হয়ে খেললাম। এই বিএনআর অব্দি খেলা পরে 74 সালে আমি সই করলাম মোহনবাগানে। এই 74 থেকে 91 অব্দি আমি মোহনবাগানে খেলেছি। 77-এ তো আপনি মোহনবাগানের ক্যাপ্টেন। তো তখন খেলার যে পরিবেশ ছিল, মানে ময়দানে তখন যে খেলার একটা উন্মাদনা ছিল, আর আজকের দিনে যে খেলার উন্মাদনা আপনি ফিল করেন, কিরকম, কি তফাৎ? না, পরিবেশে অনেক তফাৎ ঘটে গেছে। হচ্ছে কি যে যখন আমরা খেলেছি তখনও যে খারাপ খেললে সমালোচনা হতো না তা নয়, হতো, সমালোচনা হতো, বা মাঠে হয়তো 2-1টা কটু কথা শুনতে হতো আমাদের। কিন্তু খেলার একদিন খারাপ খেললো মানে সে পরপর খারাপ খেলবে তা নয়, নিজেকে ইমপ্রুভ করে নিতে হতো এই প্র্যাকটিসের মাধ্যমে। তো আমরা 74 সালে আমাদের মোহনবাগানের খুব ভালো রেজাল্ট ছিল না, খালি আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম। ওই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা মানে কে জেতে এই খেলাটায়, আমরা মোহনবাগানের হয়ে জিতেছিলাম। এবং 74 সালে আমরা ডুরান্ড জিতেছিলাম ইস্টবেঙ্গলকে হারিয়ে, ডুরান্ড জিতেছিলাম প্রথম ট্রফি। 74 সালে আমরা কোনো ট্রফি পাইনি, খালি ডুরান্ড পেয়েছি আর বরদলই পেয়েছি, আর কোথাও কোনো ট্রফি পাইনি। তো সব মিলিয়ে যদি হয় দেখা যায় যে আমাদের ক্রীড়া ক্ষেত্রে মোহনবাগান ক্লাবের কিন্তু কোনো অহেতুক কোনো খেলোয়াড়দের প্রতি আচরণ করতো না। অফিসিয়ালরা যে খারাপ খেলতো তাকে বলতো যে তোকে রাখা যাচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু কখনো কোনো সময় কোনো কটুক ব্যবহার ওরা করেনি আমাদের সাথে। অনেকেই যারা খারাপ খেলেছে, অনেকেই ক্লাব ছেড়ে দিয়েছে, চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা কয়েকজন খেলোয়াড় খালি ছিলাম 74 সালে যারা ছিলাম, যেমন প্রসূন ছিল, আমি ছিলাম, কেষ্ট মিত্র ছিল, তারপরে আরো সব ছিল, দিলীপ পালিত ছিল, এরকম আমাদের কিছু খেলোয়াড় ছিল 74 সালে, যে ছবি এখানে আছে। 74 সালে ওই খেলোয়াড়রা 74-75 খেলার পরে 76-এ আমরা সাকসেস পাই, সাফল্য পাই। আমরা খেলেছিলাম 6টা ট্রফি, তার মধ্যে 5টা ট্রফি আমরা জিতেছিলাম। এটা মোহনবাগানের একটা সাফল্য, যে সাফল্য আমাদেরকে এত দূর নিয়ে এসেছিল। আপনি যেরকম বললেন যে আপনাদের সময়কার বহু কিংবদন্তিরা একসঙ্গে খেলেছেন আপনারা, মানে আপনারা একসঙ্গে অনেক বড় বড় খেলোয়াড়েরা আপনারা একসঙ্গে মিলে খেলেছেন। তো সেই সময়কার যে সোনালী অতীত, যেটা আপনাদের, যেমন আপনি যখনই বলছিলেন যে 5টা কোন বড় প্লেয়ার খেলেছে নাম বললাম একটা। হ্যাঁ, যেমন আপনি বলছেন আপনাদের সঙ্গে সেই সময়কার খেলা যারা এই ছিল, যেমন বিদেশ বসু। বিদেশ বসু আমার চেয়ে বড় প্লেয়ার নাকি? না না, বড় প্লেয়ার না আপনি, ভালো দিয়েছে। বড় প্লেয়ার ওরম না, ওরম ধরে না, ধীরেন্দ্র বড় প্লেয়ার ধরে না, কে ভালো খেলে এটাই ভালো প্লেয়ারটাই বড় প্লেয়ার হয় তা না, ভালো তো আরো 4 জন থাকতে পারে। ধীরেনদা যেরকম ভাবে দল গড়তেন, মানে আপনারা দেখেছেন চোখের সামনে, ক্যাপ্টেন ছিলেন, সেটার একটু যদি কিছু শেয়ার করেন যে কিরকম। 77-এ আমি 77-এ ক্যাপ্টেন ছিলাম। 77-এ আমরা ট্রিপল ক্রাউন হয়েছিলাম। হ্যাঁ, আমার ট্রিপল ক্রাউন হয়েছিল, মানে রোবাস ডুরান্ড আইপিএল 3টেই জিতেছিলাম। কিন্তু 77-এ আমরা লিগটা পাইনি, লিগটা ইস্টবেঙ্গল পেয়েছি। আমরা রোবাস ডুরান্ড আইপিএল ত্রিমুকুট আমরা পেয়েছিলাম, বরদলি পেয়েছিলাম। ট্রফি অনেক পেয়েছি, সেটা না, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে খেলোয়াড়ের সংখ্যা বেশি। তখন দিলীপ পালিত, প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, তারপরে আরো অনেকে এরকম নাম আছে যারা এসে খেলেছে খুবই ভালো, বিদেশ বোস, মানুষ ভট্টাচার্য, এরা খেলেছে। এরা খেলে এরা প্রতিষ্ঠিত হয়েছে। মোহনবাগানে যদি তুমি খেলো বা ইস্টবেঙ্গলেই খেলো, যে ক্লাবে, বড় ক্লাবে যেখানেই খেলো না কেন, সেখানে যদি তুমি একটু ধারাবাহিকতা দেখাতে পারো তাহলে তোমার প্রতিষ্ঠাতা নিশ্চিত হয়। বা তখনকার দল গঠন বা সেই সময় ক্লাব কর্তাদের যে ভূমিকা,
আর আজকের দিনে যে ক্লাব কর্তাদের ভূমিকা, মানে আজকের দিনে ময়দানে যে ক্লাব কর্তাদের ভূমিকা, মানে ক্লাব কর্তাদের হ্যাঁ, বা এখন দল ক্লাব কর্তা তখনকার, এখন তো তখনকার দিনে তো প্রফেশনালিজমটা এত ইনভলভ ছিল না, এত ধীরেন্দা আসতো, ধীরেন্দা ওই ডেকে রায়দা তেওয়ারিদা যারা ফুটবল সেক্রেটারি ছিল তাদের ডেকে ঠিক করতো কি দেবে, কাকে কি দেবে, কি নেবে, কি পারফরমেন্স, এগুলো সব ওরা বিচার করতো। সুতরাং খেলাধুলো নিয়ে যে দারুণ কিছু টাকা পয়সা দেওয়া নেওয়া এরকম ছিল না, এতটা ছিল না। ছিল কিছুটা হাবিব দ্বারা করেছে, কিছু হাবিবদা করেছে, আকবর করেছে, কিছু বাইরের খেলোয়াড়রা করেছে, কিন্তু আমরা যারা এখানকার স্থানীয় খেলোয়াড়, আমি তো বলছি, আমি কোনো সময় কোনো বার্গেনিং করতে পারিনি, কোনোদিনই করিনি মোহনবাগান ক্লাবের থেকে। সুতরাং আমরা খেলে গেছি একই ক্লাবে, আমি ক্লাবও ছাড়িনি কোনোদিন। অনেকে ক্লাব ছেড়েছে, আমি ক্লাব ছাড়িনি। ক্লাব ছাড়িনি এই কারণেই যে একটা ক্লাবে প্রতিষ্ঠা দিয়েছে আমাকে, সুতরাং এই ক্লাবেই খেলা শেষ করবো, এই ভাবনা নিয়ে। হ্যাঁ, এই যে আপনি যে কথাটা বললেন যে আপনি কোনোদিন ক্লাব বদলাননি, আমরা দেখেছি আপনি আপনার জীবনে পুরোটাই মোহনবাগানে খেলেছেন। আজকালকার নতুন প্রজন্মের যারা খেলোয়াড় তারা যেটা করছে, যেমন অনেক খেলোয়াড়ই এখন বহু বহু টাকা সই করছে, মানে টাকার এখন, আপনাদের সময় যেরকম আপনি বললেন টাকা ছিল না, এখন টাকা তো সরাসরি বলতে গেলে ফুটবলে অনেকটা টাকা এসেছে, আর আবেগটা চলে গেছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন, যে এই যে প্লেয়াররা? না, হওয়াটা হচ্ছে এটা একটা প্রফেশনাল অ্যাটিটিউড যদি ছেলেদের মধ্যে থাকে, সেটা খুবই ভালো। ঠিক আছে, আমি যেখানে বেশি পাবো সেখানে খেলবো, এটা প্রফেশনালিজম একটা ভাবনা, সেটা ঠিক আছে, খারাপ না। আমরা আমরা ভাবি যে আমরা একটু বোকা ছিলাম। আমার মোহনবাগান ক্লাবে আমি ৭৭ সালে সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার, কলকাতা লিগের বেস্ট প্লেয়ার আমি কিন্তু ৭৮-এ সেই টাকা পাইনি, আমি চাইওনি, দেয়নি, নিইওনি। কিন্তু যারা প্রফেশনালিজমের মধ্যে, যেমন হাবিবদা, আকবর, এই যেমন ধরো শ্যামতাপা, এরা তো টাকায় যা মূল্য ওরা নিজেরাই কষে দিত, সেইটাই ক্লাব দিত, আমরা তা বলতাম না। আমরা যা ধীরেন্দ্রে বলে দিত, সোলেমান্না বলে দিত, আমরা সেটাই নিতাম। তফাৎটা এইখানে হয়ে যাচ্ছে। সুতরাং সেটা নিয়ে আমরা ভাবতামও না যে আমি কম টাকা পাচ্ছি, কম দিচ্ছে আমাকে, আমরা ভাবতামও না। আমরা ভাবতাম ক্লাবের হয়ে খেলছি, মোহনবাগান ক্লাবের হয়ে খেলছি, মোহনবাগানকে যেতে হবে। এই যে এত সাপোর্টার আছে মোহনবাগান ক্লাবের গ্যালারিতে ভর্তি, এদেরকে হাসি মুখে আমরা দেখতে চাই, এই জন্য আমরা জেতার জন্য খুব আগ্রহী থাকতাম। আপনাদের সময় আপনি যেমন ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, একটা বড় সময় ধরে আপনি প্রতিনিধিত্ব করেছেন, এখনকার দিন দেখা যাচ্ছে বাংলার খেলোয়াড়রা ভারতীয় দলে সেভাবে যেতে পারছে না। না, কেন এই প্রবলেমটা? না, তাহলে প্রতিভার অভাব আছে আমার মনে হচ্ছে। তাহলে যে খেলোয়াড়রা এখনকার দিনে আসছে, বাঙালি খেলোয়াড়রা, তাদের মধ্যে বোধহয় প্রতিভার অভাব আছে। আমি জানি না, আমি তো মাঠে যাইনি, আমাকে ডাকেও না এরা। আমি তোমার একটা কথা বলি যে আমি ভারতবর্ষের ফুটবলে আমার চেয়ে বেশি টুর্নামেন্ট কেউ পাইনি। এই আজকে ১৩৫ বছরের ইতিহাসে যদি খুঁজে দেখো, আমার চেয়ে বেশি ট্রফি কেউ পাইনি, কিন্তু আমাকে সবচেয়ে বেশি বঞ্চিত করেছে। কখনো আমার ইন্ডিয়া টিম কোনো কোচিং এর জন্য ডাকেনি, ওরা একটা দেখা হয় যে লাইসেন্স নেই, লাইসেন্স করতে খুব সময়, কিন্তু তার সিকিউরিটি কিছু নেই। এই যে খেলার ছলনাগুলো ছিল, এই কথা বলার যে ছলনাগুলো ছিল, সেগুলো খুব খারাপ ছিল। যার জন্য কি হচ্ছে যে যারা প্রকৃতভাবে কোচিং করাতে চায়, প্রশিক্ষণ দিতে চায়, আমি করি, আমার চেয়ে বেশি ট্রফি কেউ পাইনি, কেউ পাইনি। আমি যা কোচিং করিয়ে যে ট্রফি পেয়েছি, আমার বললাম আমি ইস্টবেঙ্গলে গেছি, ইস্টবেঙ্গলে ৩ মাস কোচিং করেছি, আমি মোহনবাগানকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন করে দিয়েছিলাম। সুতরাং এখানে তো আমাদের সেই সুযোগই ছিল না। এখানে প্রতিহিংসা, কর্মকর্তাদের প্রতিহিংসা মানসিকতা আমাদেরকে পিছিয়ে দিল। আচ্ছা, আপনি যেরকম বললেন আপনি ৩টে দলেই কোচিং করিয়েছেন, মানে মোহনবাগানে করিয়েছেন ২০০০ সাল থেকে, মোহনবাগানে আপনি টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন একটা। তো সেই সময়কার কোনো স্মৃতি, মানে কোচিং জীবনের একটা বড় স্মৃতি যেটা আপনি ৩টে দলেই তো করিয়েছেন, তখনকার একটা বড় স্মৃতি কোচিং বলেন? না, কোচিং এর তো তখন আর আমাদের ভাবনা ছিল খালি ক্লাবকে জেতানো।
আমি যখন মোহামেডানে ছিলাম তখন মোহামেডান কিন্তু আমি চ্যাম্পিয়ন করে দিয়েছিলাম, কলকাতা লিগটা চ্যাম্পিয়ন করেছিলাম। মোহনবাগানের সাথে খেলা আমরা জিতেছিলাম, কিন্তু এর মোহনবাগানের ইস্টবেঙ্গলও আমি কোচিং করিয়েছি, ইস্টবেঙ্গলকেও আমি লিগ চ্যাম্পিয়ন করে দিয়েছিলাম। কিন্তু মোহনবাগানের হয়ে যেহেতু আমি কোচিং করিয়েছি, তাতে অনেক গন্ডগোল হয়েছে, অনেক সমস্যা ইচ্ছে করে ক্রিয়েট করেছে। সেগুলোকে সামলে কোচিং করিয়ে ট্রফি দেওয়া যতটা কঠিন, আমার মনে হয় এর চেয়ে বড় কঠিন জিনিস আর কিছু ঘরের মাঠে ছিল না। কিন্তু আমি এগুলোকে সব টপকে খেলোয়াড়দের বলে, যেমন এই ব্যারোটো এদেরকে নিয়ে আমি ট্রফি দিয়েছি মোহনবাগান ক্লাবকে। মোহনবাগান এই ট্রফি দেওয়াটা আমার কাছে খুব কষ্টকর ছিল। তারপরে এর মধ্যেও ক্লাবের, যেহেতু আমি একটা ক্লাবে 17 বছর খেলেছি, 17 বছর খেলে আমি প্রায় 8 বছর কোচিং করিয়েছি। আমি একটা কিছু বললে পরে ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, যার জন্য আমি আর যাই না, ক্লাবেই যাই না। আচ্ছা, ময়দানে একটা কথা প্রচলিত আছে যে আপনার সঙ্গে ডুয়েল মনোরঞ্জন ভট্টাচার্য, মানে বাবলুদা আর মোনাদা, মানে এই একটা জিনিস, এটা আপনি কিরকম ভাবে মাঠের বাইরে বা মাঠের ভেতরে আপনাদের? না না, মনোরঞ্জন তো ভালো প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, নিশ্চয়ই বড় প্লেয়ার। মনোরঞ্জন তো আমার চেয়ে একটু জুনিয়র আর কি, ও 77-এ এসছে, আমি 74-এ এসছি। সুতরাং ও প্লেয়ার ভালো, বড় প্লেয়ার, খেলেছে, খুবই ভালো খেলেছে, ছেলেও ভালো। আমার তাতে কোনো অসুবিধা হয়নি। না, আপনাদের সম্পর্কটা মানে মাঠের ভেতরে বা সব নিশ্চয়ই দেখা হলে নিশ্চয়ই কথা হয় আমাদের। এখনকার দিনে যেটা সবচেয়ে বেশি, আপনি বললেন কোচিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, যে এখন লাইসেন্স, এই ব্যাপারগুলো অনেক বেশি হয়েছে, কিন্তু সব ক্লাবেই তো বিদেশি কোচ। না না, বিদেশি কোচ এনে তো ভারতবর্ষ ফুটবলে 1 ফুটা 1 ইঞ্চি এগোয়নি, 1 ইঞ্চি এগোয়নি। বিদেশি তো যা এখানে অচ্যুত ব্যানার্জি করে গেছে, যা এখানে আমাদের ওই পিকে ব্যানার্জি করে গেছে, কোথায় এখানে কে করেছে আমায় দেখাক না, কোন বিদেশি কোচটা করেছে? বিদেশি কোচটা নিয়ে আসে নাম ভাঙিয়ে খেলাবার জন্য, কিন্তু সেইভাবে ওরা যেটা চায় সেটা আমাদের নেই, কিন্তু তবু ওটাই চাইবে। কিন্তু আমাদের ভারতীয় কোচেরা, অমল দত্ত বলো, পিকে ব্যানার্জি বলো, এরা তো অনেক ভালো কোচিং করিয়েছে। আচ্ছা বাবুদা, আমি শেষ প্রশ্ন যেটা করবো আপনাকে, যে ময়দান বলতে আপনার কাছে কি, যে এক কথায় বলেন ময়দান? ময়দান মধ্যে খেলার আসর জায়গা, কিন্তু এখন খেলা নেই। এখন এটাকে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জায়গা হয়েছে। পুরোটা আমি ভাঙিয়ে বললাম না, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জায়গা হচ্ছে ঘরের মাঠ, কিছু মানুষের জন্য, সবার জন্য না, কিছু মানুষের জন্য। কিন্তু সমর্থকদের মনে তো আজও আবেগটা রয়ে গেছে, সেটা আরবি বলুন বা বাংলা দলের প্রতি আবেগ। সমর্থকদের আবেগ তো থাকবেই। আমি খেলা কোচিং ছেড়ে দিতে পারি, আমি তো মোহনবাগানের হারুক আমি মন থেকে চাইবো না। তো সবাই চাইবে, সাপোর্টার প্রত্যেক দলেরই আছে, মোহনবাগান, মোহামেডান, তিনজনেরই আছে। কিন্তু এই সমর্থকদের যে ভালোবাসাটা, সেইটা আমাদের অফিসিয়াল যারা থাকে তারা সঠিকভাবে কাজে লাগায় না। ধন্যবাদ বাবুদা আপনার মতামত দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। সবাই শুনুক, আমাদের দর্শকদের জন্য সেই বার্তা থাকবে। ময়দান মানেই স্মৃতি, ময়দান মানেই আবেগ, ময়দান মানেই লড়াই। সেই লড়াই ও আবেগ ও স্মৃতির কথাই শুনলাম কিংবদন্তি খেলোয়াড় সুব্রত ভট্টাচার্যের মুখ থেকে। আর ফিরে গেলাম সেই সোনালী দিনে। আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এপিসোড, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগামী দিন আমরা ফিরে আসবো আরও এক কিংবদন্তিকে নিয়ে আপনাদের সামনে। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল স্পোর্টস পালস, যেখানে খেলার বাইরের খবর আমরা পৌঁছে দিই আপনাদের কাছে। ধন্যবাদ। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।